কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোর ড্রেসটা তো অনেক সুন্দর। হ্যাঁ, এটা মামা পাঠাইছে ইউএস থেকে। বাহ। গেস করতো এটার প্রাইস কত? $5। না, এত কম না, আরেকটু। তাহলে $10। না, আরো বেশি। তাহলে ফিক্সড $20। এর বেশি হবেই না। না, এটার প্রাইস $100। বলিস চাপাবাজি মারিস আমার সামনে? না, এটার কোয়ালিটি অনেক ভালো। দেখি তো কোন ব্র্যান্ডের, দেখি দেখি দেখি। এই যে দেখ। দেখ, বলছিলাম আমি তোকে যে এটা বাংলাদেশের প্রোডাক্ট। আমি তো খেয়ালই করি নাই। আয় হায় হায়, বুঝলি না রে বাপ। আসলে প্রশ্নটা এখানে, একটি সাধারণ কাপড় আমাদের হাতে আসার আগে কতগুলো ধাপ অনুসরণ করেন। চলুন সে পুরো যাত্রাটাই আমরা একসাথে দেখি আজকে। ভোরের আগে চোখ মেলে সুই সুতোর ভিড়ে চলে হাজার স্বপ্ন হাত ধরে নতুন দিনের পথ গড়ে। ক্লান্তি জয়ে করে তারা রং মেখে যায় দিনের ধারা, ঘামের ফোঁটায় লেখা থাকে আগামীকালের তারা। সেলাইয়ের গল্প, সেলাইয়ের গল্প, শ্রমের ভেতর ঝোলে সম্মান। সেলাইয়ের গল্প, সেলাইয়ের গান, বাংলার বুকে তাদের গান। বাংলার বুকে তাদের কারখানার আলো জ্বলে, হাসির রেখা মুখে মিলে, নিজের সুখটা পাশে রেখে দেশের জন্য পথ চেনে। একটা পোশাকে লুকানো হাজার আশা যত নামান, তাদের হাতে ফুটে ওঠে পৃথিবী জোড়া রঙিন সকাল। সেলাইয়ের গল্প, সেলাইয়ের গান। When we evaluate the macroeconomics of Bangladesh, all roads inevitably lead to the ready-made garment sector. However, the true weight of the industry isn't just felt in the central bank reserves, its real impact is the microeconomic. In fact, garment exports well over $40 billion annually, anchoring our international currency reserves and international trade balance. At the household level, it employs over 4.2 million workers, nearly 60% of whom are women, meaning it serves as a frontline tool for poverty reduction, financial independence, and expanding domestic purchasing power. On a macroeconomic scale, the RMG industry is the single largest engine of our economy. It contributes roughly 11% to Bangladesh's total GDP and commands the staggering 84% to our national export earnings. Hearing directly from the individual workers brings the massive macroeconomic statistics to life. It vividly demonstrates how individual wages can translate to rent, education, and micro-commerce to surrounding communities. Between the massive macroeconomic numbers and the microeconomic realities, our team has conducted an on-site visit on a real RMG manufacturing sector. আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার নামটা যদি কাইন্ডলি বলতেন। আমার নাম সুজন সরকার। ওকে, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন করা ছিল, যদি কাইন্ডলি অ্যান্সার করতেন। জি বলেন। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, বড় কোনো অর্ডার আসলে আপনারা কিভাবে পণ্যের মান ঠিক রেখে সময় মতো সাপ্লাইটা দিয়ে থাকেন? বড় অর্ডার পাইলে আমরা তো অবশ্যই আমাদের শ্রমিকদের ডিউটি বেশিক্ষণ করায় আমরা সময় মতো অর্ডার সাপ্লাই দেওয়ার চেষ্টা করি।
সময় মতো অর্ডার দিলেই আমাদের প্রোডাক্ট, আমাদের গৌরব, আমাদের কাজের দক্ষতা। ওকে, থ্যাংক ইউ। আমাদের জন্য আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কর্মীদের কাজের প্রতি আগ্রহ দক্ষতা বাড়ানোর জন্য আপনারা কি কি ধরনের কৌশল গ্রহণ করে থাকেন? কর্মীদের কাজের দক্ষতা বাড়ানোর জন্য আমরা দেখা গেছে তাদেরকে বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা দেওয়া। আর্থিক সুযোগ সুবিধার মাধ্যমে যেহেতু তারা অর্থের জন্য এখানে কাজ করে, সেই জন্য আর্থিক সুযোগ সুবিধা দিতেই আমরা যারা কাজ করে এই জন্য তাদের দক্ষতা হয়। ওকে, আপনাদের জন্য তৃতীয় প্রশ্নটা হচ্ছে, আপনাদের ফ্যাক্টরিতে ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি, যে বর্তমান সমাজে বর্তমান আধুনিক যুগ, এখানে আপনার আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আপনারা কতটা দীর্ঘ পরিকল্পনা করে আছেন বা আপনাদের নেক্সট পরিকল্পনা কি সেখানে বলতে? আধুনিক প্রযুক্তি আসলে আমাদের যে মেশিন গুলো বর্তমান, আগে ওল্ড মডেল ছিল, এখন নতুন মডেলের মেশিন আস্তে আস্তে বাজারে, ওই মেশিন গুলো আমরা ক্রয় করি, পুরান গুলা সাইডা দিয়ে নতুন গুলা দিয়ে আবার ওই আধুনিক ভাবে কাজ শুরু করি। এটাই আমাদের আধুনিক। সামনে আরো আপডেট মেশিন আসলে আমরা আপডেট মেশিন ক্রয় করবো, আপডেট কাজ করবো। ওকে, আপনার সেকশনের প্রোডাকশন টার্গেট এবং কোয়ালিটির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য আপনারা কি কি ধরনের কৌশল অবলম্বন করে থাকেন? আমাদের প্রতিটা সেক্টরে কোয়ালিটির জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, সব চেক করার মাধ্যমে কাজ করা হয়। আর প্রোডাকশন আমরা চেষ্টা করি কোয়ালিটি ঠিক রেখে প্রোডাকশন করা। কোয়ালিটি আগে, তারপর প্রোডাকশন। প্রোডাকশন যাতে হয়, কোয়ালিটিও যাতে হয়, সেই চেষ্টায় আমরা সবসময় করি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম? আমার নাম আসাম। আচ্ছা, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, ধরুন আপনার শিফট শেষ কিন্তু কাজ এখনো কিছুটা বাকি, তো আপনি কি সেই কাজটা সম্পূর্ণ করবেন নাকি ফেলে রেখে যাবেন, আর কেন? সম্মান করুন, পুরো করবো। কেন? এটা কাজ পুরো করলে ভালো হয় না? আরো দুই ফালা তুলে খারাপ কিনা আমার থেকে না। আচ্ছা, ধন্যবাদ। আর হচ্ছে এই যে আপনার এত গরম এখানে আর এত শব্দ, তো দিন শেষে আপনি বাসায় যান, তো তখন আপনার কিরকম অনুভূতি হয়? তৃপ্তি আসে কিনা? ও তো খারাপ লাগে, সারাদিন কাজ করলে তো মানুষের খারাপটা লাগতেই পারে। আপনার কাজের ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ কোনটা লাগে, আর যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তখন কার কাছ থেকে সাহায্য নেন? লাইন সিবিতে, আমাদের লাইন সিবিতে, আমাদের ভাইয়াতে। আচ্ছা, তার মানে ম্যানেজারকে? উনি সব দেখো। আচ্ছা, ধন্যবাদ। These national numbers paint a picture of industrial dominance. It is these real stories of resilience and labor that form the real economic growth of Bangladesh. I am Tahasin Taha, wrapping up our report on the RMG sector, and let's move on to the next segment. একটা প্রশ্ন, আপনার গাড়ি যে জামা, তার আসল দাম 1000 টাকা? না, এর আসল দাম ঘাম, এর আসল দাম কষ্ট, এর আসল দাম জীবনের। আপু আসেন, আমাদের শপে আসেন, দেখে একটু দেখে যান, দামে কম মালে ভালো আপু, কাইন্ডলি একটু দেখে যাবেন। লো বাজেট হাই ফ্যাশন, ওয়েলকাম টু আওয়ার শপ। আবার বাজেট কিন্তু 1000 টাকার বেশি, কিন্তু দেখতে যেন রিচ লাগে। আপু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন হালকা বাজেটে খুবই ভারী মানের প্রোডাক্ট, কাইন্ডলি একটু দেখে যাবেন। প্লিজ দেখুন আমাদের পোশাকগুলো খুবই সুন্দর, দামে অনেক কম। দেখ তো, কাপড়টা কি ভালো লাগছে তোর? এত কমে এত সুন্দর। হ্যাঁ, 2 পিস আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 950 টাকায়। দেখুন, কম দাম নাকি কম মূল্য? দিন রাত কষ্ট করে তোলা ফলাই, কিন্তু বাজারে গেলে ন্যায্য দাম পায় না। এই দামে দিলে দিবেন, না হলে অন্য লোক আছে। কৃষকের ঘামের মূল্য এত কম কেন? আমি এই কাপড় বানাই, আমার পরিশ্রম। ওয়াও, তোকে তো অনেক সুন্দর লাগছে। সত্যি? হ্যাঁ। আপু দেখেন, আয়না কখনো মিথ্যা বলে না। একটা শার্ট শুধু একটি কাপড় না, এটা একটি কৃষকের ঘাম, শ্রমিকের রাত এবং আমাদের আরাম। কিন্তু তারা কি পায় তাদের প্রাপ্য মূল্য? কিন্তু এ কাপড়ের গন্তব্যস্থল কোথায়? আসুন জেনে নিই বিক্রেতাদের মুখ থেকেই। আসসালামু আলাইকুম। আপনি কত বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত? আমরা এখানে প্রায় 15 বছর। আপনি কি ধরনের গার্মেন্টস কাপড় বেশি বিক্রি করেন?
আমাদের এখানটাতে বর্তমানে যাই আছে সব দেশীয় আইটেমগুলো। দেশীয় item। দেশীয় বর্তমানে গার্মেন্টসের বাজার চাহিদা কেমন? বিশ্ব গার্মেন্টসের যে আইটেমগুলো আমাদের এগুলো বেশ ভালো, অনেক চাহিদা আছে। কোন ধরনের কাপড়ের চাহিদা বেশি? বিশেষ করে কটন আইটেমস, তারপরে এই লিলেন, জর্জেট, দেশীয় যেগুলো এগুলোর মধ্যে আইটেম চাহিদা বেশি। বর্তমানে কাপড়ের দাম কি স্থিতিশীল আছে নাকি ওঠানামা করছে? না, তুলনামূলক একটু বেশি আছে এখন। বেশি আছে। কাঁচামালের দাম বৃদ্ধি ব্যবসায় কি প্রভাব ফেলছে? সেটা তো অবশ্যই প্রভাব ফেলবে, যেহেতু কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে, প্রভাব তো অবশ্যই পড়বে। কাঁচামালের দাম বাড়লে তো হ্যাঁ, প্রোডাক্টের দামও বেড়ে যাবে। বর্তমানে আপনার ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকে থাকাটাই। টিকে থাকা সবচেয়ে বড়। আর এখন তো ঈদের পর আমাদের এমনি 3-4 মাস খুব খারাপ যায়, প্রতি বছর সবারই 3-4 মাস খারাপ যায় অফ সিজনে। অফ সিজন হিসেবে। হ্যাঁ, সেটা অক্টোবর নভেম্বর থেকে আবার একটু স্বাভাবিক হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয়টা যদি জানাতেন। আমার নাম হলো মোহাম্মদ জুয়েল, আর আমার পরিচয়টা হলো আমি একটা দোকানের ভিতরে জব করতেছি সেলসে। এই ব্যবসায় আপনারা কয়দিন যাবত আছেন? মানে এই ব্যবসাটা তো আমাদের অনেক পুরনো, প্রায় 18 বছর যাবত, ঠিক আছে। আর আমি এই মার্কেটে প্রায় 7-8 বছর। আর এমনিতে আমার মানে এই লাইনের অভিজ্ঞতা হলো আপনার প্রায় 33 বছর। মূলত এই বিজনেসে এতদিন যদি আপনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, কি আপনাকে মুশকিলের সম্মুখীন হতে হয়েছে এত বছরের অভিজ্ঞতায়? আসলে সবচেয়ে বড় মুশকিল যেটা হলো যে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসগুলো, যে আপনার কাস্টমার আইসেই সবসময় আপডেট জিনিস চায়, আর একটু পুরনো হয়ে গেলে ওইটা বেচাটাই আমাদের কাছে মুশকিল বেশি। আর কাস্টমার সবসময় আইসা বলে যে নতুন কিছু আছে কিনা, নতুনটা দেখেন। এর জন্য আমাদের সেলসম্যানিতে অনেক টেকনিক করে দোকানদারি করতে হয়। মানে কাপড় তো এমন একটা জিনিস যেটা অনেকদিন থেকে যায়, আসলে বিক্রি করতে হয়। অনেক সময় দেখা যায় একটা 2 বছর বা 1 বছর আগের ডিজাইন, ওইটারে খুব সুন্দর করে পরিদর্শন করে কাস্টমারে বলতে হয় যে এটা আমাদের নতুন আসছে, এটা দেখেন কি আসল বিষয়। এইভাবেই দোকানদারিটা করতে হয়। ঈদ পার্বণের পরে কি আপনাদের খুব বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ফাইন্যান্সিয়ালি? আসলে ঈদের পরে তো এমনি তো আপনার কাস্টমার কম থাকে, ঈদের পরে তো আর এভেলেবেল কাস্টমার থাকে না। হ্যাঁ, তখন আমাদের হয়তো দোকানদারিটা আপনার ওই 2-3 মাস একটু লসের দিকেই যায়। আর আমরা মূলত আপনার রোজার সিজনটা করলে আমাদের তখন ওই লসটা কভার হয়ে যায়। যদি আপনাদের সাপ্লাইয়ের কথা বলি, মূলত কি আপনারা বাংলাদেশি ফ্যাক্টরি থেকেই সাপ্লাইটা নেন? আমাদের মানে এই দোকানের কথা বলতেছি যে আমাদের এগুলো সব নিজস্ব প্রোডাক্ট। কাপড়গুলো বাইরের, আমরা নিজেরা তৈরি করি, নিজেরাই সেল করি। মানে থান কাপড়টা নিয়ে আসেন, বানান আর কি? হ্যাঁ, আমরা নিজেরা। ফ্যাক্টরিটা আপনাদের নিজে? আচ্ছা। আর মূলত তাহলে আমদানি কিছু করা হয় বা রপ্তানি করা হয় কোনো পণ্য আপনাদের এখান থেকে? মানে আমাদের এদিক থেকে পুরো বাংলাদেশ বা বাংলাদেশের বাইরেও আমাদের হোলসেল দিয়ে থাকি আমরা। আমাদের এদিক থেকে মানে বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই যে আমাদের থেকে মাল না নেয়। তাহলে হোলসেল রিটেল দুইটাই বিক্রি হয়? ওটাই বিক্রি করি। হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আসবে না? থ্যাংক ইউ। আসসালাম। আসসালামাইকুম। এই ক্ষেত্রে আর কি আপনার কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কেমন? আমাদের এই ক্ষেত্রে আমাদের প্রায় একজনের 20-22 বছর পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স আছে এই লাইনে, আপনার এই রেডিমেড লাইনে আর কি। আর হচ্ছে আপনি কি কোনো প্রবলেম ফেস করেন এক্ষেত্রে? না, আমাদের এখানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখানে আমরা যথেষ্টভাবে স্বাধীনতাভাবে আপনার দোকানদারি করতেছি। আচ্ছা, আর হচ্ছে কাপড়গুলো আপনার কোথা থেকে নেন? এগুলো মূলত আপনার ম্যাক্সিমাম কাপড়ই আসে হলো আপনার আনস্টিচ, যেগুলো মানে থান আসে হলো আপনার বাইরে থেকে, ইন্ডিয়া, চায়না থেকে। এখানে আপনার স্টিচিং করা হয়, সেলাই করা হয়। আবার কিছু ক্ষেত্রে আপনার সরাসরি আপনি ইন্ডিয়া, চায়না থেকেও আসে, আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। এই ক্ষেত্রে আপনি কোনো প্রবলেম ফেস করতে হয়? না, ব্যবসার খাতে আমাদের কোনো আপনার প্রবলেম নেই, আমরা যথেষ্ট স্বাধীনতাভাবে আপনার ব্যবসা করতেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার কি এই দোকান ছাড়াও আর কোনো দোকান আছে? না, আমাদের দুটো দোকান, এই ফ্লোরের মধ্যে দুটো শোরুম আর কি। দুটোতেই হচ্ছে ভালোভাবেই আপনাদের চলছে? জি, আলহামদুলিল্লাহ, ব্যবসা আমাদের যথেষ্ট ভালোভাবে চলতেছে। ওকে, থ্যাংক ইউ। First problem is high dependence on imported cotton increases supply risk and production cost. And second problem is strong competition from countries like China and Vietnam makes global marketing difficult. And the third problem is lack of sustainable and eco-friendly production reduces competitiveness in international markets. Increase local cotton production through government support, subsidies, and local farming techniques. Improve product quality, branding, and innovation to compete effectively in the global market. Adopt sustainable textile practices such as waste management, recycling, and energy-efficient technology to attract foreign buyers. যে হাতে বিশ্বের জন্য পোশাক তৈরি হয়, সেই হাতে লুকিয়ে থাকে হাজারো ত্যাগের গল্প। দীর্ঘ কর্মঘণ্টা, নিরলস পরিশ্রম আর অসংখ্য চাপের মধ্যেও গার্মেন্টস কর্মীরা সচল রাখছেন বাংলাদেশের অর্থনীতির চাকা। রোদ, বৃষ্টি, ক্লান্তি কিংবা ব্যক্তিগত কষ্ট সব কিছুকে পেছনে ফেলে তারা প্রতিদিন ছুটে চলেন জীবিকার তাগিদে।
বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশের সুনামের পেছনে রয়েছে লাখো শ্রমিকের ঘাম ও আত্মত্যাগ। অনেক সময় তাদের অবদান আলোচনায় আসে না, কিন্তু তাদের শ্রম ছাড়া দেশের রপ্তানি খাত কল্পনাই করা যায় না। লক্ষ্য পূরণের চাপ, সময়সীমার বাধ্যবাধকতা আর কঠোর কর্মপরিবেশ এসবই তাদের নিত্যসঙ্গী। তাদের ঘামে তৈরি পোশাক পৌঁছে যায় পৃথিবীর নানা প্রান্তে, অথচ তাদের সংগ্রামের গল্প থেকে যায় আড়ালে। বাংলাদেশের অগ্রযাত্রার নীরব নায়ক আমাদের গার্মেন্টস শ্রমিকরা। আসুন শুনে আসি তাদেরই গল্প। আসসালামু আলাইকুম আপু, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে চায়না। আমি একজন গার্মেন্টস কর্মকর্তা। এই গার্মেন্টসে ধরেন আমি অপারেটর, প্লেন মেশিনের অপারেটর। আচ্ছা, কতদিন ধরে কাজ করা হয়েছিল? হচ্ছে প্রায় 3 বছরের মতন। 3 বছরের মতন প্লেন মেশিনে ধরেন স্লিপ করতাম, স্লিপ মানে জয়েন্টটা করতাম। বুঝতে পেরেছি। আপনার এই কাজটা করার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল? আপনার কি মনে হচ্ছে অন্যান্য যে কাজ আপনি এতদিন করেছেন তার চেয়ে কাজটা আরো বেশি কঠিন বা আরো সহজ, বা কিছু যদি আপনি তুলনা করতেন আর কি? যখন আমরা করছি তখন মনে করেন একটু ছিল, সহজ ছিল। এখন কঠিন, এখনো মানে আগের মতো, আগে যেরকম কাজ মানে করা গেছে এখন ওইভাবে করা যায় না। আগে 80 পিস মনে করেন বডি মাস দিছি, এখন মনে করেন 120 পিস দিতে অনেক কষ্ট হয়। মানে তারা তুলনামূলকভাবে মজুরিটা কমাই ফেলছে আর কি, বেশি পিস উৎপাদন করতে হতো, তাহলে টাকা দিত না। ধরেন 8টা থেকে 5টা পর্যন্ত করতাম, তারপরে যদি না পারতাম তাহলে ফাও খাটাইতো। মানে কাজ শেষ না হলে বেরোতে দিত না। ফাও খালি 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ফাও খাটাইতো। মানে এটা তুলনামূলকভাবে ধরেন 3 ঘন্টা এমনি কাজ, 3 ঘন্টা এমনি। আপনার যারা ধরেন ম্যানেজার বা সুপারভাইজার ছিল তারা কি আপনাকে সাহায্য করতো কোনোভাবে, নাকি তারা খুবই? না, তারা ধরেন সাহায্য করতো না। ওইটা না পারলেই, কাজটা না পারলেই 120 পিস না দিতে পারতাম তখন একটু খারাপ ব্যবহার করতো, নোংরা ব্যবহার করতো। আগে কি ধরেন আপনাদের সাথে যারা আপনার সহকর্মী ছিল, আপনার সাথে যারা কাজ করতো, তাদের সাথে কি আপনার ওই সম্পর্কটা আপনি? তারা অনেক ভালো ছিল, তাদের সাথে সম্পর্কটা মনে পড়ে? মনে পড়ে, তারা সহযোগিতা করতো, না করলে তো পারতাম না। হ্যাঁ, তাদের সাথে সারাদিন থাকতাম, এখন মনে পড়ে। তাদের সাথে কি যোগাযোগ আছে? হ্যাঁ আছে, যোগাযোগ আছে, তাদের সাথে এখনো কথা হয়। আপনাদের ধরেন দুপুরে, যেহেতু আপনি বলেন যে সকাল থেকে কাজ করতেন বিকাল 5টা পর্যন্ত, দুপুরে খাওয়ার সময় কি তারা ঠিক মতন দিত? না, তারা তো খাওয়ান দিত না। আমরা বাসা থেকে খাওয়া নিয়ে যেতাম 1 ঘন্টা লাঞ্চের টাইম। হ্যাঁ, ওই লাঞ্চের টাইমে আমাদের খাওয়াটা 1 ঘন্টা খাওয়ার ভিতরে একটু রেস্টে নিয়ে আবার কাজ শুরু করতাম। ওই 1 ঘন্টা। তাছাড়া কখনো কোনো বিরতি বা কোনো কিছু দিত? তাছাড়া কোনো বের হওয়া নেই, কিছু নেই। বুঝতে পেরেছি। আর যদি মানে 8টার পরে ওভার টাইম হইতো, যে ফাও খাটার পরে যে ওভার টাইমটা হইতো, তখন এরা যদি 10টা 11টা পর্যন্ত রাখতো, তখন টিফিন দিত, কলার আর রুটি দিত। এই তখন ধরেন আপনার যেই টাকাটা ইনকাম হতো সেটা কি আপনার সংসার চালানোর জন্য পর্যাপ্ত ছিল, নাকি আপনাকে অন্য চাকরির সাথে করতে হয়েছে? বেতন ছিল হলো 8500 মাসে 8500। 8500 দিয়ে সংসার চলে না, কষ্ট হতো। টানা কিছু টাকা সর, বাড়ি ঘর ভরা, খাওয়ান দিয়ে চলা যায় না, কষ্ট হতো। তবে এখন যদি করা যেত তাহলে এখন সংসার সুন্দর। এখন একটা অপারেটরের বেতন 20,000 টাকা, আর আর ওভার টাইম নিয়ে মনে করেন 25,000-এর মতন পড়ে। তাহলে তো সুন্দরভাবে চলা যেত। আপনি চাকরিটা ছাড়ছিলেন কয় বছর আগে? 3 বছর। 3 বছর আগের অভিজ্ঞতা আপনার। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একটি সুতো ছোট্ট পথে লুকিয়ে কত গল্প থাকে, হাতের ছোঁয়ায় স্বপ্ন জাগে, দিনের শেষে আলো মাখে। মেশিনের শব্দ, ঘামের গন্ধ, চলছে জীবন নিরবধি। একটি পোশাক, হাজার প্রাণ, অদেখা এক বন্ধনী। মাটি থেকে রঙিন পথে গল্প বনে বাংলাদেশ, সুতোর ভাজে মানুষের আশা, স্বপ্ন ছড়াই দেশ থেকে দেশ। মাটি থেকে রঙিন পথে গল্প বনে বাংলাদেশ, সুতোর ভাজে মানুষের আশা, স্বপ্ন ছড়াই দেশ থেকে দেশ। জামা কিনেছি। আসলে প্রশ্নটা এখানে, কি সাধারণ কাপড় আমাদের হাতে হাতে রাখে কতগুলো ধাপ অনুসরণ করে।
the macroeconomics of Bangladesh,